নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আমার গল্পটা আপনাদের যেমনই লেগে থাকুক, ভালো লাগুক, খারাপ লাগুক, যেমন লাগুক, প্লিজ আমাকে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে। আমার আজকের নিবেদন কিরিটি রহস্যের একটা গোয়েন্দা কাহিনী। গল্পের নাম বিষের ধোঁয়া। আজ তার প্রথম পর্ব। জাপানি বোমায় প্রায় বিধ্বস্ত হয়ে প্রকাণ্ড কাঠের ব্যবসা, ঘর বাড়ি গাড়ি সমস্ত ছেড়ে ছুড়ে মাত্র কলিকাতার ইম্পেরিয়াল ব্যাংকের কিছু গচ্ছিত টাকা ব্যালেন্সের ওপরে নির্ভর করে গণপতিবাবু কোনো রকমে প্রাণটা নিয়ে দুর্গম বন জঙ্গল পাহাড় ডিঙিয়ে জরা জীর্ণ অবস্থায় দীর্ঘ 4 মাস ধরে পায়ে হেঁটে হেঁটে একদিন অবশেষে কলকাতায় এসে পৌঁছলেন। সংসারে তার আপনার বলতে একটিমাত্র মাতৃহারা পুত্র সমীর, তখন বিলেতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর একটা মাত্র বোন, তা সেও বিধবা। অজস্র লোকসান গিয়েও অবশিষ্ট গণপতির যে টাকা ছিল ইম্পেরিয়াল ব্যাংকে, তাও খুব একটা সামান্য নয়, লাখের কাছাকাছি। লোকসান যা তার হয়েছিল তা ব্যাংকে সঞ্চিত টাকার প্রায় 12 গুণ। যা হোক, গণপতিবাবু কলকাতায় এসেই তার একমাত্র বিধবা বোনকে নিজের ভাড়াটে বাড়িতে নিয়ে এলেন। এত বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে মন তার একেবারেই ভেঙে গেছিল। তাও বেশি যাবারই কথা। এত বড় মান সম্মান অর্থ প্রতিপত্তি, 2-4 জন হিতৈষী বন্ধু বান্ধব তাকে আশ্বাস দিলেন ও উৎসাহ দিলেন। যা গিয়েছে তার জন্য শোক করে আর কি হবে গণপতি, এখনো তোমার যা আছে তা নিয়ে ব্যবসা শুরু করো। তুমি যেরকম ভাগ্যবান, ভাগ্যের চাকা তোমার আবার ঘুরে যাবে না সেটা কে বলতে পারে। বিশেষ করে তার এক দুঃসম্পর্কীয় ভাই গগন চাটুর্যে, তাকে যেন একটু বেশি উৎসাহই দিতে লাগলেন। গগন চাটুর্যে লোকটি ছিলেন অত্যন্ত কর্মঠ ও সুবিধাবাদী, এক কথায় বর্তমান ধর্মযুগের একজন বুনিয়াদি লোক। গগন চাটুর্যে দেখতে ছিলেন অত্যন্ত সুপুরুষ। চিরকালই তিনি ছিলেন ডানপিটে ও বদমেজাজি। 16 বছর বয়সের সময় ম্যাট্রিক পাস করতে না পেরে বাপের কাছে কি একটা লজ্জাকর পারিতোষিক পেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে যখন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় কোনো এক সহৃদয় সাহেবের সুনজরে পড়ে পোস্টাল ডিপার্টমেন্টে 25 টাকা মাইনের একটা সরকারি চাকরি পান। ক্রমে সে চাকরিতে উন্নতি করে জিপিওতে 200 টাকা মাইনের কোনো এক পদে উন্নীত হন। গগন চাটুর্যে চিরকালই একটু কবি প্রকৃতির ছিলেন। মাঝে মাঝে 2-একটা কাগজে কবিতা গল্প ইত্যাদি লিখতেন। দেশের মধ্যে একজন নামকরা সাহিত্যিক হবার প্রবল বাসনা তার হৃদয়ের মধ্যে সর্বদাই উকিঝুঁকি মারত। চৈতালি নাম দিয়ে 2 পয়সার একটা সাপ্তাহিক তিনি প্রকাশ করলেন। সেই 2 পয়সার সাপ্তাহিক তিনি শুরু করলেন ক্রমাগত তার কবিতা গল্প উপন্যাস ইত্যাদি ছাপতে। ক্রমে 2 পয়সার সাপ্তাহিক চৈতালি 2 আনার সাপ্তাহিকে দাঁড়ালো এবং সাপ্তাহিক থেকে বেশ 2 পয়সা আসতেও লাগলো। এমন সময় ওপরওয়ালার সঙ্গে কোনো এক কারণে মনোমালিন্য হওয়ায় বেচারিকে বাধ্য হয়েই এক প্রকার যৎসামান্য পেনশন নিয়ে অবসর গ্রহণ করতে হলো। সংসারে তার আপনার বলতে প্রথম পক্ষের একটি পুত্র, দ্বিতীয় পক্ষেরও কোনো সন্তানাদি নেই। পুত্রটি কিন্তু বাপের একেবারে বিপরীত, সদাচারী, বিনয়ী, কর্মঠ ও মিষ্টিভাষী। যা হোক, চাকরি গেলেও সাপ্তাহিক চৈতালি থেকে যা আয় হতো তাতে চমৎকারভাবে হেসে খেলে তার দিন চলে যেতে পারত। কিন্তু বেহিসাবি ও শৌখিন প্রকৃতির জন্য তার আয়ের চাইতে ব্যয় ছিল 4 গুণ বেশি। আমিরই চাল বাঁচাতে গিয়ে ব্যাংক ব্যালেন্স ক্রেডিটের কোটা পেরিয়ে একদিন ডেবিটের কোটায় গিয়ে উঠল। এইভাবে ফুটো নৌকায় চেপে ক্রমে যখন তিনি জল ছেঁচে ছেঁচে সামনের কুলহারা নদীর দিকে চেয়ে প্রায় হাঁপিয়ে উঠেছেন, তখন গণপতি তার অবশিষ্ট ব্যাংক ব্যালেন্স নিয়ে এসে কলকাতায় পৌঁছালেন। ভিতরের আসল ব্যাপার যাই হোক,
গগন চাটুর্যের তখন সাহিত্যিক মহলে কিছু নাম হয়েছে। নিজের পয়সায় নিজের প্রেসে ক্রমাগত কবিতা, উপন্যাস ও গল্পের বই ছাপিয়ে ছোটোখাটো একটা মহলে তিনি তখন হয়ে উঠেছেন 10 জনের একজন। চৈতালির সম্পাদক কবিবর গগন চাটুর্যে। নিজের কাগজে নিজের ঢাক নিজেই তারস্বরে পিটিয়েছেন। দুর্ভাগ্যবশত বিশ্বকবি তখন চিরতরে অস্তমিত গেলেন। ফলে বিশ্বকবি রবীন্দ্রনাথের শূন্য আসন পূর্ণ করতে সাড়ম্বরে আসরে অবতীর্ণ হলেন আমাদের স্বনামধন্য কবিবর গগন কুমার চাটুর্যে, তার দলবল ও 2 আনার সাপ্তাহিক চৈতালি কাগজ নিয়ে। বন্ধুরা আড়ালে আবডালে যাই বলুক না কেন, চৈতালি অফিসের কামরায় চায়ের কাপ হাতে তাকে বাহবা দিতে লাগলো। বন্ধুদের ভিতরেও তার উৎসাহদাতাদের মধ্যে যারা ছিলেন তারা কেউই বিখ্যাত সাহিত্যিক নন। কেউ সিনেমার অ্যাক্টর, কেউ ডিরেক্টর, কেউ পাবলিসিটি অফিসার, কেউ পুলিশের লোক, আর 2-4 জন অখ্যাতনামা সাহিত্যিক। গগন চাটুর্যে গণপতিবাবুকে বারবার বোঝাতে লাগলেন, হয় একটা নতুন কাগজ প্রকাশ করো, না হয় চৈতালিকেই আবার নতুন করে ঢেলে সাজাও। আজকালকার দিনে পাবলিকেশনই ইজ দ্য আইডিয়া। অমন অ্যারিস্টোক্র্যাটিক ব্যবস্থা আর দ্বিতীয় নেই। কিন্তু গণপতি কোনো জবাব দিলেন না, কেবল বলতে লাগলেন, না, সমীর আসুক। বহু অর্থ লোকসান দিয়ে তার মেরুদণ্ডে আর সত্যি কোনো জোর ছিল না। অর্থের জন্য সারাটা জীবনই প্রায় প্রাণপাত করে পরিশ্রম করে শেষ বয়সে এত বড় আঘাতটা তাকে একেবারে যেন ধরাশায়ী করে দিয়েছিল। নতুন করে আবার কোনো কিছু সেই গোড়া থেকে শুরু করার মতো প্রাণপ্রাচুর্য তার ছিল না। তাই গগনের প্রস্তাবে তার সম্মতি থাকলেও উৎসাহের অভাবে একেবারে নিশ্চেষ্ট হয়েই ছিলেন। এভাবেই দিন কাটছিল। এমন সময় গণপতির একমাত্র পুত্র তরুণ ইঞ্জিনিয়ার সমীর বহু কষ্টে যুদ্ধের ডামাডোল প্যাসেজ জোগাড় করে বিলেত থেকে ফিরছে এমন তার এলো। অনেকদিন পরে আবার ভগ্নহৃদয় গণপতি মনে মনে একটা অবলম্বন পেলেন। কিন্তু দীর্ঘ প্রবাসের পর দেশে প্রত্যাগত একমাত্র সুশিক্ষিত পুত্রের প্রথম আহ্বানেই গণপতি আহত হৃদয়ে 2 পা পিছিয়ে এলেন। তার মনের স্বপ্নজাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। হাওড়া স্টেশনে বোম্বে মেল হতে প্ল্যাটফর্মের ওপরে পা দিয়েই সমীর হাত বাড়িয়ে পিতার সঙ্গে হ্যান্ডশেক করে যখন চিবিয়ে চিবিয়ে বললে, হ্যালো ড্যাডি, হাউ ডু ইউ ডু? গণপতি কোনো মতে একটু সরে গিয়ে ক্ষীণ স্বরে বললেন, ভালো ছিলে তো বাবা? শেষের দিকে গলার স্বরটা তার রুদ্ধ হয়ে আসছিল। বোধ করি চোখের কোল দুটোও ভিজে উঠেছিল। বিলাতি কায়দায় ঠোঁটটা বেঁকিয়ে অদ্ভুত একটা মুখভঙ্গি করে সমীর বললে, কেমন ছিলাম? হাউ কুড আই সে হাউ হ্যাপি আই ওয়াজ? তাছাড়া ইংল্যান্ড, ও হাউ লাভলি! আমার তো সে দেশটা ছেড়ে আসতে একেবারেই ইচ্ছে করছিল না। ন্যাস্টি! এই দেশে মানুষ আবার থাকে নাকি? গণপতিবাবুর বুকখানা কাঁপিয়ে একটা বড় রকমের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হয়তো এই আঘাতটার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। গগন চাটুর্যের পাশেই দাঁড়িয়েছিলেন এবং ক্রুদ্ধ দৃষ্টিতে সদ্য বিলাত প্রত্যাগত সমীরের আপাত মস্তক দেখছিলেন। তাকে দেখিয়ে গণপতি সমীরকে বললেন, সমীর, ইনি তোমার কাকা হন, আমার দুঃসম্পর্কের পিস্তুত ভাই। ইনি একজন মস্ত বড় সাহিত্যিক ও কবি। নমস্কার করো। নমস্কারের বদলে বিলেতি কায়দায় সমীর আবার হাত বাড়িয়ে দিল। হাউ ডু ইউ ডু? গ্ল্যাড টু মিট ইউ আঙ্কেল। সমীরের ব্যবহারে দাম্ভিক গগন চাটুর্যের সমগ্র দেহ ও মন ঘৃণায় ও অবজ্ঞায় যেন রিরি করে উঠল। অতি তাচ্ছিল্যের একটুখানি পাকা হাসি হেসে বললেন, বুঝলে বাবা, বিলেত দেশটাও মাটির। শুধু চোখের দৃষ্টিশক্তির তারতম্যের জন্য এরকম মনে হয়। বার্মা হতে আসবার পর গণপতি শ্যামবাজার অঞ্চলে মাসিক 80 টাকা ভাড়ার একখানা দোতলা বাড়ি ভাড়া নিয়েছিলেন। দিন 4-5 পরে একদিন সন্ধ্যের দিকে গগন তার লেখা 10-15 খানা বই সমীরকে পড়তে দিলেন।
বললেন, পড়ে দেখো সমীর, ইউ উড লাইক দিস। দেখো, আমাদের দেশের সাহিত্যও কতখানি এগিয়ে গেছে এর মধ্যে। সমীর বলল, আপনার লেখা বই বুঝি? খুবই মোটা মোটা তো বইগুলো। আচ্ছা থাক, দেখব পড়ে। গগন বললে, দেখব নয়, ইউ মাস্ট রিড দিস অ্যান্ড আই ওয়ান্ট ইউর ওপিনিয়ন। তোমার মতামত চাই। বিদেশে একতাল কাটিয়ে এলে। আই কুড নট মাচ আপন ইউ। একদিন সকালে চায়ের টেবিলে বসে গগন যখন নিত্যকার মতো গণপতিকে সুউপদেশ দিচ্ছিলেন, সমীর এসে সেখানে প্রবেশ করল। হাতে তার গগনের দেওয়া বইগুলো তাচ্ছিল্যভাবে গগনের সামনে ফেলে দিয়ে সমীর বললে, হিপ অফ রাবিশ। বাজে সময় নষ্ট এভাবে করেন কি করে কাকাবাবু? সিনেমার অ্যাক্টর ও অ্যাক্টার্সদের নিয়ে এইসব কুসাহিত্য রচনা না করে ভালো দু একখানা বই লিখুন। আই মিন লিটারেচার অফ দিস ডেজ। এই ধরুন যেমন প্রেজেন্ট মুভমেন্ট নিয়ে। তারপর গণপতির দিকে ফিরে তাকিয়ে বললে, কাকাবাবুকে তুমি বুঝিয়ে বলো ড্যাডি, তার ন্যাক আছে বেশ। সমীরের আর যাই দোষ থাক, ছেলেটি অত্যন্ত স্পষ্ট বক্তা ছিল এবং লাখপতি পিতার একমাত্র পুত্র শিশুকাল হতে স্নেহ ও আদরের প্রাচুর্যে সংযমের শিক্ষা কোনোদিনই পায়নি। রাগে অপমানে গগনের সমস্ত অন্তঃকরণ দাউ দাউ করে জ্বলে উঠল। রক্তচক্ষে কিছুক্ষণ অপলক দৃষ্টি নিয়ে সমীরের দিকে তাকিয়ে রইলেন শুধু। গণপতি ও ছেলের অভদ্রতায় নির্বাক হয়ে গেছিলেন। বেপরোয়া সমীর ততক্ষণে কিন্তু ঘর হতে বেরিয়ে গেছে। শুধু তাই নয়, গণপতি 7 দিন না যেতে যেতেই বুঝতে পারলেন কি উশৃঙ্খল বেহিসাবি অপদার্থ হয়ে এসেছে তার একমাত্র পুত্র। কিন্তু পাকা বাঁশ নোয়ানো যায় না। চাকরি বাকরি বা উপায়ের কিছুমাত্র চেষ্টা না করে সমীর আড্ডা দিয়ে হোটেলে সিনেমায় ঘুরে ঘুরে দিন কাটাতে লাগলো। একদিন তো পিতা ও পুত্রের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়ে গেল। সমীর চায় 20,000 টাকা নিয়ে স্বাধীনভাবে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম খুলবে। গণপতি বললেন, আমার সব গিয়েও যা অবশিষ্ট আছে তা তোমারই। এখন থেকে বুঝে খরচ না করলে তোমাকেই পরে দুঃখ পেতে হবে বাবা। আমি বুড়ো হয়ে গেছি, আর কদিন। সমীর বাবাকে ভুল বুঝলে এবং তাকে কৃপণ ইত্যাদি বলে গাল দিতে লাগলো। গণপতি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তীক্ষ্ণ স্বরে বললেন, সমীর, তুমি একেবারেই গোল্লায় গেছো। শিক্ষার বদলে তোমার কুশিক্ষাই হয়েছে। মিথ্যে তোমাকে এত টাকা খরচ করে বিলেতে পাঠিয়েছিলাম। সমীরও চড়া গলায় জবাব দিল, তা তো বলবেই, বুড়ো হলেই মানুষের ভীমরতিতে ধরে। নিজের ছেলের ভালো যাতে হবে তা চাইবে কেন? গণপতির চিৎকার করে উঠলেন, সমীর। সমীর তীক্ষ্ণ স্বরে বললে, থাকো তোমার যক্ষের ধন আগলিয়ে, আমি চললাম এ বাড়ি ছেড়ে। সমীর দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। হতভাগ্য পিতার 2 চোখের কোল বেয়ে ব্যথার অশ্রু নীরবে ঝরে পড়তে লাগলো। হা ভগবান, এর চাইতে আমাকে পুত্রহীন করলে না কেন তুমি? সেদিন প্রচণ্ড ঝড় জলে পৃথিবীর বুকখানা তোলপাড় হচ্ছে। ব্যারাকপুর থেকে এই ঝড় জলের রাত্রে একখানা সিডন বডি কার কলকাতার দিকে চলছিল। গাড়ির আরোহী একজন ডাক্তার বিনয় ঘোষ আর তার বাল্যবন্ধু প্রফেসর সুধাংশু সেন। ভবনাথ সেন স্ট্রিটের মধ্যে ঢুকতে গিয়ে বিনয়বাবু সহসা ব্রেক কষে গাড়ি থামিয়ে দিলেন। গাড়ির দুলুনিতে ও ঠান্ডা জল হাওয়ায় সুধাংশুর তন্দ্রা মতো এসেছিল। সহসা গাড়ি চলতে চলতে ঝাঁকুনি দিয়ে থেমে যেতেই সুধাংশু চমকে চোখ মেলল। কি ব্যাপার, এসে গেছি নাকি? বিনয় বন্ধুর দিকে না তাকিয়ে ধীর স্বরে বললে, ঝড় জলে ভালো করে দেখতে না পাওয়ায় মোড় ফিরতে গিয়ে একটা গাড়িতে ধাক্কা দিয়ে দিয়েছি। গাড়িটার মাঠগার্ডটা বোধহয় ভেঙেছে, তারা একবার দেখে নি। বিনয় গাড়ির দরজা খুলে নেমে পড়ল। বাইরে তখন সমানভাবে প্রবল ধারায় বৃষ্টি ঝরছে, সঙ্গে সঙ্গে প্রবল হাওয়া হা হা শব্দে বইছে। একটা ক্রুদ্ধ দানব যেন সারা পৃথিবীর বুকে হুঙ্কার দিয়ে ফিরছে।
ভবনাথ সেন স্ট্রিটে প্রায় 1 হাঁটু জল জমেছে। বিনয় যে গাড়িটার গায়ে ধাক্কা দিয়েছিল সেটার সামনে এসে দাঁড়ালো। গাড়িটা একেবারে রাস্তার মোড় ঘেঁষে দাঁড়িয়ে। একটা সুদৃশ্য বাদামি রঙের প্রকাণ্ড মাস্টার বুইক গাড়ি। গাড়ির সামনের একটা মাঠঘাট বেঁকে দুমড়ে গেছে, সামনের হেডলাইটের কাজ গুঁড়ো হয়ে গেছে। বিনয়ের গাড়ির হেডলাইটের উজ্জ্বল বৈদ্যুতিক আলো সামনের গাড়িখানার ওপরে পড়ায় বিনয় দেখতে পেল গাড়ির সামনের সিটে একজন স্টিয়ারিং হুইলের ওপরে মাথা রেখে চুপটি করে ঘুমাচ্ছে। বিরক্তিতে বিনয়ের সমস্ত অন্তর জ্বলে উঠল। আচ্ছা ইডিয়েট ড্রাইভার বটে। এই প্রচণ্ড ঝড় জল অন্ধকার রাত্রে রাস্তার মোড়ের মাথায় এমন বেকায়দায় গাড়িখানা দাঁড় করিয়ে ঘুমোবার উপযুক্ত সময় স্থান বটে। বিনয় চিৎকার করে রাগত স্বরে বললে, এই ড্রাইভার ড্রাইভার। কিন্তু আশ্চর্য ঘুম বটে, লোকটার সারা শব্দ নেই। এত বড় একটা ধাক্কাতেও দিব্যি ঘুমাচ্ছে, কুম্ভকর্ণ নাকি? বিনয় আরও এগিয়ে এলো। আশ্চর্য, গাড়ির সব জানলা দরজা বন্ধ। বিনয় কাচের জানলার গায়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই ড্রাইভার ড্রাইভার, শুনতে পাতা নেই? ক্যা কালা হ্যাঁ? না, তবু কোনো সারা শব্দ নেই। কি ঘুম রে বাবা! তখন একান্ত বিরক্ত চিত্তেই কোনো মতে সে গাড়ির একটা কাচের জানলা খুলতেই একটা তীব্র ঝাঁঝালো কটু গন্ধ ও ধোঁয়া তার নাকে চোখে মুখে এসে যেন ঝাপটা দিল। চট করে মাথাটা সরিয়ে নিয়ে খোলা হাওয়ায় একবার লম্বা শ্বাস নিয়ে আবার এগিয়ে গেল। ড্রাইভার, এই ড্রাইভার। তবু কোনো সারা শব্দ নেই। বিনয় এবারে হাত দিয়ে ঘুমন্ত ড্রাইভারকে একটা ধাক্কা দিতে গিয়েই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো চমকে হাতটা সরিয়ে নিল। উপবিষ্ট লোকটার মাথাটা ততক্ষণে স্টিয়ারিংয়ের এক পাশে ঝুলে পড়েছে। বিনয়ের কণ্ঠ চিরে একটা অদ্ভুত ভয় কাতর ধ্বনি নির্গত হয়ে এলো। সে দ্রুত পদে নিজের গাড়ির সামনে এসে ডাকল, সুধা। সুধাংশু তখন আরাম করে একটা সিগারেট ধরিয়ে মৃদু মৃদু টানছিল। বিনয়ের কণ্ঠস্বরে চমকে মুখ ফিরালো। ব্যাপার কি বিনু, কি হলো? বিনয় বলল, শিগগিরই আয়, বোধ হয় মরে গেছে। ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না। দ্রুত কম্পিত কণ্ঠে বিনয় কথাগুলো বলল। সুধাংশু বলে উঠল, মরে গেছে? কে মরে গেছে? বিনয় বললে, আয় না। সুধাংশু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বিনয়ের পিছু পিছু অন্য গাড়িটার সামনে এসে দাঁড়ালো। সুধাংশু উপবিষ্ট লোকটার দিকে তাকিয়ে সামনে এগিয়ে পরীক্ষা করেই বলল, ডেড, এবং অনেকক্ষণ আগে মারা গেছে। কিন্তু এভাবে মরল কি করে? সুধাংশুর পকেটে একটা পেন্সিল টর্চ ছিল। সেই টর্চটা টিপে মৃত ব্যক্তির ওপরে ফেলতেই দেখা গেল মৃতের মুখখানা জুড়ে কে যেন একটা নীল কালির পোঁছ দিয়ে দিয়েছে। মৃত ব্যক্তির মুখের দিকে আর একটু ভালো করে তাকাতেই সুধাংশু যেন সহসা চমকে উঠল। বিনয় প্রশ্ন করলে, কি কি হলো? সুধাংশু বললে, হাউ ফানি! এ যে দেখছি আমাদের নতুন প্রতিবেশী বর্মা প্রত্যাগত গণপতি বাবু। বিনয় বললে, হাউস দ্যাট? ওকে তুমি চেনো নাকি? সুধাংশু বললে, চিনি মানে? ভদ্রলোকের সঙ্গে আমার যথেষ্ট আলাপ। এই তো সবে মাস 4 হলো বর্মা থেকে পায়ে হেঁটে কলকাতায় এসেছেন। আমাদের প্রতিবেশী, চমৎকার অমায়িক লোক। আজ দুপুরেও এর সঙ্গে বাজারে দেখা হয়েছিল। ওর একটিমাত্র ছেলে সমীর মাস 2 হলো বিলেত থেকে ইঞ্জিনিয়ারিং শিখে ফিরেছে। তারপর? বিনয় মৃদু স্বরে প্রশ্ন করলে। সুধাংশু জবাব দিল, কি তারপর? বিনয় বললে, এখন কি করা? পুলিশে একটা সংবাদ দেওয়া উচিত নয় কি? সুধাংশু বললে, নিশ্চয়ই। এক কাজ করা যাক, শ্যামবাজারের মোড়ে একটা বিওসি পেট্রোল স্ট্যান্ড আছে, সেখানে ফোন আছে। চল গাড়ি নিয়ে সেখানে যাওয়া যাক। বিনয় আর সুধাংশু তখন গাড়ি নিয়ে বিওসি পেট্রোল স্ট্যান্ডের কাছে দাঁড়ালো।
বৃষ্টিটা তখন অনেকটা কমে আসলেও একেবারে থেমে যায়নি, টিপ টিপ করে পড়ছে। স্ট্যান্ডের সামনেও এক গোড়ালি জল জমেছে। একটা টালির শেড তোলা পাকা গাঁথনি ঘরে এসে দুজনে প্রবেশ করল। ছোট্ট একখানি ঘর, একটা আলো জ্বলছে, চারপাশে পেট্রোলের ও মোবিলের টিন। একপাশে একটা বেঞ্চের ওপরে আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে একটা লোক ঘুমাচ্ছে। অদূরে একটা ছোট টেবিলের সামনে চেয়ারে বসে একজন বাবু কোচের মধ্যবয়সী ভদ্রলোক টেবিলের উপরিস্থিত ইতস্তত বিক্ষিপ্ত একরাশ খাতাপত্রের সামনে হাতের মধ্যে মাথা গুজে বাদলার রাত্রে সুখ নিদ্রাভিভূত। একপাশে একটা ক্যাভেন্ডার সিগারেটের টিন ও দেশলাই, একটা নিশেষিত ময়লা চায়ের কাপ ও ডিশ, একটা ছাই ও সিগারেটের টুকরো ভর্তি সিগারেটের খালি টিন। তার একপাশে একটা ফোন। সুধাংশু এগিয়ে গিয়ে ডাকল, ও মশাই, শুনছেন? ও মশাই। ভদ্রলোক তার নিদ্রালু দৃষ্টি তুলে ঘুমাতুর স্বরে বললেন, কত গ্যালন? ওরে বিশ্বনাথ, ওর বাবা, খদ্দের এসেছে। সুধাংশু আরও একটু এগিয়ে এলো, ও মশাই, শুনছেন? পেট্রোল চাই না, একটা ফোন করতে চাই। লোকটি বলল, ফোন 2 আনা লাগবে। সুধাংশু পকেট থেকে মানিব্যাগ বের করে একটা 2 আনি ফেলে দিয়ে ফোনটা তুলে নিল। হ্যালো। বিনয় ততক্ষণে ফোন গাইড থেকে বটতলা থানার ফোন নম্বরটা দেখে সুধাংশুকে ফোন নাম্বারটা বলে দিল। ও পাশ হতে প্রশ্ন ভেসে এলো, হ্যালো, কন হ্যায়? সুধাংশু বলল, হ্যালো, এটা কি বটতলা থানা? ও পাশ থেকে আবার প্রশ্ন ভেসে এলো, हाँ हाँ, लेकिन कौन है तुम, क्या मांगता है? সুধাংশু বলল, দারোগা বাবু হ্যাঁ। ও পাশ থেকে প্রশ্ন করলো, জি হ্যাঁ, लेकिन क्या बात है, पहले बात तो बताइए। সুধাংশু বলল, দারোগা বাবুকে বুলাও। অল্পক্ষণ পরে ওপাশ থেকে দারোগা বাবুর ঘুম জড়িত কণ্ঠস্বর শোনা গেল, ইয়েস, বলুন, ওসি স্পিকিং। সুধাংশু সংক্ষেপে তখন দারোগা বাবুকে সব ব্যাপার খুলে বললে। দারোগা বাবু জবাব দিলেন, আমি এখনই আসছি। সুধাংশু ফোনটা নামিয়ে রাখতেই বিনয় ফোনের রিসিভারটা আবার তুলে নিল এবং বলল, হ্যালো, সাউথ 1033। ওপাশ থেকে উত্তর এলো, হ্যালো, কে? বিনয় প্রশ্ন করলে, কিরিটি আছেন? ওপাশ থেকে উত্তর এলো, হ্যাঁ, আমি কিরিটি বলছি। বিনয় বলল, আমি বিনয় ঘোষ, শ্যামবাজার থেকে বলছি। ওপাশ থেকে কিরিটি বলে উঠল, কে বিনয়বাবু? এত রাত্রে হঠাৎ কি সংবাদ? বিনয় বললে, এত রাতে আপনাকে এভাবে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু একটা ব্যাপার ঘটেছে। বিনয় তখন একে একে কিরিটিকে সংক্ষেপে সব খুলে বললে। কিরিটি বললে, আসছে এখুনি। পুলিশে সংবাদ দিয়েছেন তো? বিনয় বললে, হ্যাঁ, দিয়েছি। দারোগা কিরিটির পরিচিত, নাম মথুরামোহন চট্টোপাধ্যায়। মথুরাবাবুর সব নোট করা হয়ে গেলে কিরিটি গাড়িখানা ও গাড়ির মৃত আরোহীকে খুব ভালো করে পরীক্ষা করলে। তারপর বললেন, এ যে একটা রহস্য বলেই মনে হচ্ছে মথুর। ভদ্রলোক একা একা এত রাত্রে গাড়ি চালাচ্ছিলেন, গাড়ির সব জানলা দরজা বন্ধ করে, এবং সুধাংশুবাবুর কথায় ও বিনয়বাবুর কথায় কার্বন মনোক্সাইড পয়জনিংয়ে ভদ্রলোকের মৃত্যু ঘটেছে। কিন্তু কার্বন মনোক্সাইড এলো কোথা থেকে? এক্সস্ট পাইপ তো ঠিকই আছে দেখছি, তবে কেউ যদি গাড়ির মধ্যে কোনো উপায়ে এক্সস্ট গ্যাস আগে হতেই চালান করে দিয়ে থাকে, কিন্তু তাই বা কেমন করে হবে? গণপতিবাবু কি তা গাড়িতে উঠে বসে জানতে পারেননি? সুধাংশু বললে, হয়তো জানবার আগেই শেষ হয়ে গেছে। কিরিটি বললে, না, তবে একটা কথা হতে পারে, গাড়ি চালাবার পর জানলা সব বন্ধ থাকায় টের হয়তো তিনি পেয়েছিলেন, কিন্তু ততটা হয়তো খেয়াল করেননি।
পরে বুঝতে পারায় বা সন্দেহ হওয়ায় হয়তো জালনা খুলবার আগেই অজ্ঞান হয়ে পড়েন ও শেষে মারা যান। যা হোক, সে রাত্রের মতো বিনয় ও সুধাংশুর জবানবন্দি নিয়ে তাদের বিদায় করে মথুরামোহনও চলে যায়, আর মৃতদেহ মর্গে পাঠাবার ব্যবস্থা করে কিরিটিকে সঙ্গে নিয়ে থানার দিকে চলল। রাত্রি তখন শেষ হতে চলেছে। বর্ষণক্লান্ত আকাশের পূর্ব প্রান্তে আলোর অস্পষ্ট আভাস। মাথার কাছে টিপয়ের পরে রক্ষিত ফোনটা বেজে উঠল। সমীর পাশ ফিরে শুলো। আবার ফোনটা বেজে উঠল। সমীর বিরক্তি ভরে বলে উঠল, আহ, জ্বালালে! এত রাত্রে কে ফোন করছে? হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে আলো জ্বালিয়ে সমীর রিসিভারটা তুলে নিল। হ্যালো? ওপাশ থেকে প্রশ্ন ভেসে এলো, এটাই বড় বাজার 330? সমীর বলে উঠল, হ্যাঁ, কি প্রয়োজন বলুন। আপনি কে? কোথা থেকে বলছেন? ওপাশ থেকে প্রশ্ন ভেসে এলো, বরতলার থানার ইনচার্জ বলছি, আপনি কে? সমীর বলে উঠল, আমি সমীর মুখার্জি, গণপতি মুখার্জির ছেলে। দারোগাবাবু বললেন, আপনার বাবা গণপতিবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সমীরের কণ্ঠে ব্যাকুলতা ফুটে উঠল। সে বলল, কি হয়েছে বাবার? দারোগাবাবু বললেন, আমি দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, তিনি বোধহয় মারা গেছেন। হ্যাঁ, বলেন কি? একটা আর্তচিৎকার সমীরের কণ্ঠ চিরে বের হয়ে এলো। ঠিক সেই সময় একজন অতি সুশ্রী প্রৌঢ় বিধবা ধীর পদে এসে প্রবেশ করেন। করেই জিজ্ঞাসা করলেন, কার ফোন রে খোকা? কে কথা বলছে এত রাত্রে ফোনে? সমীর তখন ফোনে কথা বলছে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি, বলেই সমীর ফোনটা রেখে দিল। পিসিমা ভাতৃষ্পুত্রের মুখের দিকে তাকালেন। কার সঙ্গে কথা বলছিল? গণপতি তো এখনো ফিরল না। সমীর তখন কোনো মতে সমস্ত কথা সংক্ষেপে পিসিমাকে বলে, বলেই গায়ের জামাটা চড়িয়ে বোতাম আটকাচ্ছে। এমন সময় পিসিমা বললেন, কোথায় যাচ্ছিস? সমীর বললে, বরতলা থানায়। পিসিমা বললে, শোন আগে, এই চেয়ারটায় বস, আমার কয়েকটা কথা আছে তোকে বলবার। কথাগুলো শুনে তারপর যাস। এখানে পিসিমার একটু পরিচয় দেওয়া প্রয়োজন। গণপতির বাবা রণপতি বহুকাল আগে বর্মায় ভাগ্য অন্বেষণে যান তার বালিকা স্ত্রী ও একমাত্র পুত্র গণপতিকে নিয়ে। সেখানে যাবার পর রণপতির একটা কন্যা জন্মে। কন্যাটি যে শুধুই রূপে অতুলনীয় ছিল তা নয়, সুলক্ষণাও ছিল যথেষ্ট। কেননা কন্যা সুনয়নার জন্মের পর থেকেই রণপতির ব্যবসাতে হু হু করে লাভ হতে লাগলো। কপরদক্ষিণ রণপতি লাখপতি হলেন। অনেক অনুসন্ধান করে অতি মেধাবী একটা ছাত্রের সঙ্গে রণপতি সুনয়নার বিয়ে দিলেন। সুনয়না স্বামীর ঘর করতে গেল। সুনয়নার স্বামী রাধিকা রঞ্জনের সংসারে একটা ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না। কিন্তু পিতৃগৃহে সুনয়নার যে ভাগ্যফল দেখা গেছিল, তার বিপরীতই দেখা গেল তার 4 বৎসরের মধ্যে পতিগৃহে। সুনয়নার 2 বছরের শিশুপুত্রকে বুকে ধরে বিধবার বেশে পিতার সংসারে ফিরে এলেন সুনয়না। বৃদ্ধ পিতা রণপতি এত বড় শোক সহ্য করতে পারলেন না। 1 মাসের মধ্যে হঠাৎ একদিন হার্ট ফেল করে মারা গেলেন এবং জীবিতকালে হতভাগিনী কন্যার জন্য যে একটা পাকাপাকি ব্যবস্থা করে যাবার সাধু সংকল্প ছিল, তার কার্যে পরিণত করে যেতে পারলেন না। রণপতির স্ত্রী এর বছরখানেক আগেই চোখ বুজেছিলেন। কাজেই সংসারে কর্ত্রী হলেন গণপতির স্ত্রী মধুবালা। ফলে 1 মাস যেতে না যেতেই হতভাগিনী সুনয়নাকে তার অনাথ পুত্রের হাত ধরে পুনরায় বর্মা থেকে এসে উঠতে হলো দুঃসম্পর্কীয় খুরশ্বশুরের ভিটে, মাথা নিচু করে দৈন্যের গ্লানি নিয়ে। তারপর রোগে শোকে দুঃখে সুনয়নার দিন কাটতে লাগলো এবং সামান্য 2 দিনের জ্বরে তার একমাত্র পুত্র 12 বছর বয়সে মারা গেল। সুনয়না পাগলের মতো হয়ে গেলেন। সুনয়নার দিন চোখের জলেই কাটছিল। এমন সময় বর্মা থেকে জাপানি বোমার ভয়ে গণপতি কলকাতায় ফিরে এলেন। স্ত্রীর মৃত্যু ও সম্পত্তি সব নষ্ট হয়ে যাওয়ায়
গণপতির মনে যথেষ্ট অনুতাপ হয়েছিল। একদিন তিনি নিজে গিয়ে অনেক সাধ্য সাধনা করে সুনয়নাকে কলকাতার বাড়িতে নিয়ে এলেন, কিন্তু সুনয়না কোনোদিনই গণপতিকে ক্ষমার চোখে দেখতে পারেননি। তার কেবলই মনে হতো গণপতি অমন নিষ্ঠুর ব্যবহার না করলে হয়তো তার ছেলেটি অভাবে অযত্নে অনাহারে পথের ধারে মারা যেত না। তার আজকের এই দুরবস্থা ও একমাত্র পুত্রের অকাল মৃত্যুর জন্য মুখোমুখি ভাইকে দায়ী না করলেও অন্তরের ভাবটা গেল না। তারপর সমীর ফিরে এলো। পিতা ও পুত্রের মধ্যে যে সহজ স্নেহের সম্পর্ক আর নেই তা তিনি সহজেই বুঝে নিয়েছিলেন, কিন্তু সামান্য 2 মাসেই সমীরের প্রতি সুনয়নার একটা গভীর স্নেহ জন্মে গেছিল। সমীরের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন তার মৃত পুত্রকে, কেননা তার পুত্রটি আজ বেঁচে থাকলে সমীরের বয়সই হতো। সমীর পিসিমার আহ্বানে চেয়ারটার ওপরে বসতে বসতে বলল, কি পিসিমা? পিসিমা বলতে লাগলেন, আমি জানি বাপের মৃত্যুতে ঠিক যতখানি প্রাণে লাগে মানুষের, তা তোর লাগেনি। তার কারণ হয়তো বাপ ও ছেলের মধ্যে যে সহজ স্নেহের সম্পর্ক গড়ে ওঠেনি, তাই। তাহলেও কলঙ্কের হাত থেকে সবাইকে বাঁচাতে হবে। সমীর মৃদুস্বরে বললে, কি বলছো পিসিমা? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। পিসিমা বললেন, তোকে আমি আমার সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি বাবা। আমার ছেলের চাইতেও আজ তুই বেশি, তাই তোর থানায় যাবার আগে তোকে গোটা কত কথা জিজ্ঞাসা করতে চাই। সমীর জিজ্ঞাসা করল, হ্যাঁ কি বলো? পিসিমা বলে চললে, আজ রাত্রিবেলায় মানে রাত্রি 9টার সময় তোর বাবা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই তুই বাড়ি থেকে তোর গাড়ি নিয়ে বের হয়ে যাস। আমি আমার ঘরের জানালা দিয়ে দেখতে পাই। প্রথমে তোর বাবার গাড়িটা বের হয়ে গেল, তার ঠিক পিছু পিছু তোর গাড়িটাও বের হয়ে যায়। তারপর বোধহয় তুই ফিরে আসিস রাত্রি তখন 11:30 হবে। কোথায় গেছিলি তুই? সমীর বললে, পিসিমা তুমি কি আমাকে বাবার মৃত্যুর ব্যাপারে? পিসিমা বললে, না বাবা, সন্দেহ আমি তোকে করিনি, কিন্তু সব কথা এখনই দুজনের মধ্যে খোলসা হয়ে যাওয়া ভালো। কোথায় গেছিলি তুই? সমীর বললে, বলতে পারবো না সে কথা পিসিমা। পিসিমা বলে উঠল, বেশ, তবে তুই যা, কিন্তু এ কথা সবসময় মনে রাখিস, আমার প্রাণ দিয়েও তোর গায়ে এতটুকু আঁচড় লাগতে দিতেও আমি রাজি নই। বলেই পিসিমা ধীর পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে গেলেন। সমীর গুম হয়ে চেয়ারটার ওপরে বসে কি যেন ভাবতে লাগলো। সহসা বাথরুমের দরজার পর্দাটা একটু নড়ে উঠতেই ও চকিতে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়েই বলল, কে? কোনো সাড়া শব্দ নেই। সমীর আবার বললে, কে বাথরুমে? সে এগিয়ে গিয়ে দ্রুত পদে বাথরুমের পর্দাটা উঠাতেই ভয়ে বিস্ময়ে চমকে উঠল। সামনে চোরের মতো দাঁড়িয়ে বর্মা হতে আগত তার পিতার বিশ্বাসী ও প্রিয় ভৃত্য সাধুচরণ। সমীরের বিস্মিত কণ্ঠ দিয়ে আর্তস্বর বেরিয়ে এলো, সাধু, তুই এখানে কি করছিলি? সাধু নীরবে দাঁড়িয়ে রইল, একটা কথাও সে বললে না। রাগে সমীরের সর্বশরীর কাঁপতে লাগলো। চিৎকার করে সে বলল, বল হারামজাদা, নইলে আজ তোকে কুকুরের মতো গুলি করে মারবো, বল। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।